স্বাগতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি মাকদুরা মিতি। বাণিজ্যিকভাবে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ শিল্প গ্রাহকদের কাছে পৌঁছাতে 10 বছর পর্যন্ত সঞ্চালন খরচে বিশেষ সুবিধা চান উদ্যোক্তা ও ব্যবহারকারীরা। তবে উচ্চ মূল্যের গ্রাহক কমে গেলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছে বিতরণ সংস্থাগুলো। আর সৌরবিদ্যুতের ট্যারিফ আরও কমানোর সুযোগ আছে বলে মনে করছে ক্যাব। একই সঙ্গে ট্যারিফ নির্ধারণে ঘুষ দুর্নীতি বন্ধে বিইআরসিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। রোববার দাম নিয়ে গণশুনানিতে উঠে আসে এসব তথ্য। সর্বশেষ সমাপ্ত অর্থবছরের যে গড় নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের মূল্য নির্ধারণে গণশুনানি সম্পন্ন করেছে বিইআরসি। এতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরে। এসব প্রস্তাবের বিপরীতে জেরা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ও ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। নির্ধারণ করে দিলে এখানে আমরা ওপেন অ্যাক্সেস ট্যারিফ কার্যক্রম চালাতে সক্ষম হব। এটা সবচেয়ে বড় একটা কনসার্ন আমাদের পল্লী বিদ্যুৎ অত্যন্ত শক্তভাবে বলেছে। শুনানিতে বলা হয়, ওপেন অ্যাক্সেস সুবিধায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সরাসরি বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। তবে সরকারের গ্রিড ব্যবহারের জন্য ভোল্টেজ ভেদে প্রতি ইউনিটে 1 টাকা 67 পয়সা থেকে 3 টাকা 65 পয়সা চার্জ দিতে হবে। প্রফিট দিয়ে হিসাব করলে আমাদের প্রায় নেট আমাদের লস হয়ে যায় হচ্ছে 6,425 কোটি টাকা। এর মূল্যায়ন নির্ধারণের জন্য আমাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি এক্ষেত্রে প্রযোজ্য। নির্ধারিত ট্যারিফ 6 টাকা 48 পয়সা হলেও সরকারি সংস্থাগুলো এসব মার্চেন্ট প্ল্যান থেকে মোট উৎপাদনে 20% বেশি বিদ্যুৎ কিনতে পারবে না। কিভাবে আপনি এই গ্রিন টাওয়ার বা গ্রিন টেলিকমিউনিকেশনের আওতায় আনবেন, এটি কিন্তু আপনার একটা নির্দেশনার প্রয়োজন। গণশুনানিতে নবায়নযোগ্য বিদ্যুতের দাম, গ্রিড ব্যবহার ও ভোক্তা স্বার্থ নিয়ে নানা প্রশ্ন ওঠে। মূল্যহার যৌক্তিক ও প্রতিযোগিতামূলক রাখার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ ও অংশীজনরা। আর এই জোড়াতালি দিয়ে চলবে না, এটা চালানো ঠিক হবে না। সুতরাং বেঞ্চমার্ক প্রাইস এই যে 417 ধারার আইনে বলা আছে, কোনো পলিসি দিয়ে এটাকে ওভারকাম করার কোনো সুযোগ নেই। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে বিদ্যুৎ ট্যারিফের তুলনা মানতে নারাজ বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। ভারতের প্রসঙ্গ আসছে। ভারতের টোটাল ইনস্টল ক্যাপাসিটি 4.5 লক্ষ মেগাওয়াট, তার মধ্যে সোলার ক্যাপাসিটি 1,20,000 মেগাওয়াট। ওইখানে যে এক্সচেঞ্জ আছে যেখানে পাওয়ার ট্রেড হয়, সোলার কখনো কখনো জিরো ট্যারিফে ট্রেড হয়। শুনানিতে বিদ্যুৎ সরবরাহে স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু এবং দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব এসেছে। এসব প্রস্তাবনা যাচাই বাছাই করে সিদ্ধান্ত জানাবে বিইআরসি। আজকে আমার বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি না থাকলে আমার গার্মেন্টস এন্ড টেক্সটাইল সেক্টরটা কোথায় গিয়ে পৌঁছাবে? শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। গেল কয়েকদিনের চেয়ে আজ রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বেড়েছে। এতে চালকদের অপেক্ষার সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে দ্রুত সংকট সমাধানে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এলএনজির কার্গো সময় মতো আসেনি, যার ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সংকট পুরোপুরি কাটেনি। এমন পরিস্থিতিতে সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গেল 1 মাস ধরেই গ্যাস নিতে আসা সিএনজি চালিত অপেক্ষমান যানবাহনের এই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা গ্যাস নিতে এভাবেই সিরিয়াল দিতে হয় চালকদের। গেল কয়েকদিনের চেয়ে কমে এসেছে চালকদের অপেক্ষার সময়। তবে গ্যাস পেলেও প্রেসার কম থাকায় তা চাহিদার অর্ধেকে নেমে এসেছে বলে জানান তারা। বর্তমানে মনে করেন মোটামুটি একটু স্বাভাবিক হইতাছে। আগে যেতে 5 ঘন্টা লাগছে, অন্তর কাছে 4 ঘন্টা লাগে। পিসের যে দিনগুলো গেছে অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয়েছে। আগের চেয়ে একটু স্বাভাবিক হয়েছে ইনশাল্লাহ। তবে আরো আশা করতেছি যে অনেক সিরিয়াল, তো আর সিরিয়াল যেন থাকে না লাগে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থেকে দিনের বেশিরভাগ অলস সময় পার করতে হচ্ছে চালকদের। এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। আমরা খুব কষ্টে আছি। গ্যাসটা যদি সচরাচর পাই তাহলে আমরা 2 টিপ একটু বেশি মারতে পারি, তাহলে বউ বাচ্চা নিয়ে আমরা খাইতে পারি। 100 টাকার গ্যাস শেষ, হাওয়াও ঢোকে। এখন আবার আইছি, এখন সিরিয়াল লাগাইছি, এই আধা ঘন্টার মতন হয়ে গেছে। এদিকে সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে গেল কয়েকদিনের চেয়ে রোববার গ্যাস সরবরাহ বেড়েছে, তবে তা চাহিদার তুলনায় কম। গতকাল শনিবার অনেকটা কম ছিল, মোটামুটি প্রেসার ছিল। আজকে গতকালের মতো স্বাভাবিক, মোটামুটি সবাই একটু প্রেসার পাচ্ছে এবং আগের মতো দীর্ঘ লাইন নাই। এখন মোটামুটি গ্যাস থাকে, প্রেসার কম,
সব সময় অল টাইম গ্যাস থাকতেছে, আমাদের পাম্পে লাইনে গ্যাস আছে। এলএনজি আমদানির ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতিতে বেশ কিছু কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। আগস্ট মাসে এ ধরনের 4টি কার্গো আসার কথা থাকলেও এখন পর্যন্ত আসেনি। ফলে টার্মিনাল প্রস্তুত থাকলেও পর্যাপ্ত এলএনজি না থাকায় সেখান থেকে কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি। তবে এই মাসের শেষ নাগাদ এসব কার্গো এলে সংকট আরও কমে আসবে বলে আশা করছেন তারা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুণ্ঠন বন্ধে বিইআরসির কাঠামোগত সংস্কার সহ 10 দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব ও ক্যাব যুব সংসদ। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। তাদের দাবি বিইআরসিকে স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। গণশুনানির ভিত্তিতে বিদ্যুতের যৌক্তিক মূল্য নির্ধারণ, ভোক্তাদের মূল্য পরিবর্তনের প্রস্তাব দেওয়ার অধিকার এবং জ্বালানি অপরাধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি বিদ্যুৎ ও জ্বালানি সেবা মুনাফামুক্ত এবং লুণ্ঠন বন্ধে স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। কারেন্ট নেই, গ্যাস নাই, কিন্তু বিল ডবল আসে। আজকে এক প্রহসনের জায়গায় আমরা পরিণত হয়েছে। আমরা যে কথাটা আমরা বারবার এখান থেকে বলার চেষ্টা করতে, প্রহসন আপনারা বন্ধ করেন। আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল এই বিআরসি কে সংস্কার করতে হবে। কারণ বিআরসিতে একটা কোম্পানি যখন এসে বলে আমি দাম বাড়াবো গণশুনানি করো ফি দিয়ে, তা আপনি আমি জনগণ নাম দিছে গণশুনানি, আমার অধিকার থাকার কথা না? আমি যদি যুক্তি দিয়ে বলতে পারি দাম কমাও। বৈশ্বিক অস্থিরতা ও নানামুখী জটিলতায় কয়েক বছর ধরেই দেশে জ্বালানি খাতে সংকট চলছে। সম্প্রতি সরবরাহ জটিলতায় সেই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট নিরসনে আমদানির নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সুনির্দিষ্ট কৌশলগত নীতি বাস্তবায়ন জরুরি। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি বিতরণ ব্যবস্থায় দুর্নীতি ও সিস্টেম লস কমানোর তাগিদ দিয়েছেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গেল এক মাস ধরে দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্যভাবে গ্যাস সরবরাহ কমেছে। এর প্রভাবে দেশের শিল্প কারখানা বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে। উৎপাদন চালিয়ে নেওয়ার জন্য চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না। এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। অন্যদিকে গ্যাসের অভাবে স্থবিরতা নেমে এসেছে গ্যাস চালিত দেশের পরিবহন খাতেও। প্রতিদিনই রাজধানী সহ দেশের বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। চাহিদা মতো গ্যাস না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চালকরা। আবাসিক খাতে গ্রাহকদের ভোগান্তিও চরমে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন দেশের বর্তমান জ্বালানি খাতের সংকটের পেছনে বিগত 15 বছরের অবহেলা ও ভুল নীতি অন্যতম কারণ। এজন্য জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ নেওয়া জরুরি। 15 বছরের অবহেলা, ভুল নীতি এবং আমাদের ধরে এই যে আমাদের অনেক গ্যাস আছে, এই গ্যাসের মূল্য আমরা ঠিকমতো দিই নাই, এই সব কিছু মিলে আমরা এরকম ধরনের একটা সিচুয়েশনে এসেছি। গ্যাস এক্সপ্লোরেশন চলছে, এটাকে শক্তিশালী করতে হবে যাতে করে অবশ্যই যেন আমরা কিছু পাই গ্যাসে স্থলভাগে। আরেকটা হচ্ছে যে এই যেটাকে টেন্ডার করা হয়েছে গভীর সমুদ্রের, ওইটা যেন সাকসেসফুল হয়। ওইটা যেভাবে হোক ওইখানেও আমাদেরকে একটা এক্সপ্লোরেশন চালু করতে হবে। এটা ছাড়াও আমাদেরকে নবায়নযোগ্য বিদ্যুৎ এবং সরকার খুব ভালো একটা প্রোগ্রাম দিয়ে যে 20% যদি করতে পারে 30-এর মধ্যে, এটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আমাদের গ্রিডে অন্যান্য জায়গায় আসবে। পাশাপাশি সংকট উত্তরণে জ্বালানির দক্ষ ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন তিনি। সাশ্রয়ী ফোর্স করার জন্য লোকদেরকে দুইভাবে করা যায়, একটা দাম বাড়ায় দেওয়া যায়, লোডশেডিং করানো, বাট এটা তো একটা মানে গ্রহণযোগ্য সলিউশন না। তাহলে আমাদেরকে সাশ্রয়ী করতে হবে, অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে। আরেকটা হবে দক্ষ ব্যবহার জ্বালানির। হ্যাঁ, সবগুলো দিয়ে যদি আমরা কাজ করি, আমি মনে করি 5 থেকে 10 বছরের মাথায় আমরা একটা স্টেবল অবস্থায় চলে আসব। এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে বিকল্প ব্যবস্থা হিসেবে স্থলভাগেও টার্মিনাল স্থাপনের তাগিদ দেন এই জ্বালানি বিশেষজ্ঞ। সরকারের আমার মনে হয় যে একটা স্থলভাগে রাখা ভালো। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।
দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এক অনন্য স্থাপনা রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। 6 দশকেরও বেশি সময় ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি। নবায়নযোগ্য জ্বালানির এই উৎস থেকে সবচেয়ে কম সময়ে বিদ্যুৎ উৎপাদন হলেও পুরনো যন্ত্রপাতি সংস্কারের দীর্ঘসূত্রতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 1962 সালে রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর স্রোতকে কাজে লাগিয়ে শুরু হয় দেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের যাত্রা। পরিবেশ বান্ধব এই কেন্দ্রটি দেশের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর একটি, যেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ইউনিট প্রতি খরচ কয়েক টাকা। সেখানে কাপ্তাইয়ে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ মাত্র 50 থেকে 55 পয়সা। 24 ঘন্টায় উৎপাদন হয় প্রায় 52 থেকে 53 লক্ষ কিলোওয়াট আওয়ার। আর আমি যদি ধরেন গত বছরের 1 বছরের হিসাব দিই, তাহলে প্রায় 99 প্রায় 100 কোটি কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন। সময়ের সাথে সাথে সাশ্রয়ী এ বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। 5টি ইউনিটের বেশিরভাগ যন্ত্রপাতি 50 বছরের বেশি পুরনো। সময় মতো আধুনিকায়ন ও সংস্কার না হওয়ায় বাড়ছে যান্ত্রিক ঝুঁকি। এরপরও গত অর্থবছরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রেডে সরবরাহ করা হয়েছে 957 কোটি ইউনিট বিদ্যুৎ। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র শুরু হবার পর থেকে এখন পর্যন্ত আধুনিকায়ন হয়নি। পুরো সিস্টেমটাকে যদি ডিজিটালাইজেশন করা যায়, তাহলে কাপ্তাই এর বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা অনেক বেশি বাড়বে। শুধু পুরনো যন্ত্রপাতিই নয়, জলবায়ু পরিবর্তনেও হয়ে উঠেছে নতুন হুমকি। অনিয়মিত বৃষ্টিপাত, কাপ্তাই হ্রদে পলি জমে পানির ধারণ ক্ষমতা কমে যাওয়া এবং আধুনিক মনিটরিং ব্যবস্থার অভাবে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় কিন্তু পানি শুকিয়ে যাওয়ার কারণে। আমরা যদি এখানে ড্রেজিং এর মাধ্যমে এটার গভীরতা বাড়াতে পারি, তাহলে বিদ্যুৎ উৎপাদন যেমন বাড়ানো সম্ভব, সাথে সাথে আমাদের এই ফিশারিজ রিসোর্সেস এটার প্রোডাক্টিভিটিও অনেক বাড়ানো সম্ভব। দেশের পরিবেশ বান্ধব বিদ্যুতের সবচেয়ে বড় এই সম্ভাবনাকে টিকিয়ে রাখতে দ্রুত আধুনিকায়ন, নিয়মিত সংস্কার এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠন সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগের মেয়াদ 3 বছর পর্যন্ত কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এ আদেশের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা মোবাইল আর্থিক সেবার ব্যবহার বাড়লেও জুন মাসে এর মাধ্যমে লেনদেন ও প্রবাসী আয় দুটিই কমেছে। একই সঙ্গে এমএফএস হিসাবগুলোতে থাকা ই-মানির স্থিতি উল্লেখযোগ্য হারে কমেছে। তবে এ সময় এমএফএস হিসাবের সংখ্যা সামান্য বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়েছে, জুনে এমএফএস এর মাধ্যমে দেশে 2,229 কোটি টাকা রেমিটেন্স এসেছে। মে মাসে যা ছিল 2,818 কোটি টাকা। এক মাসে রেমিটেন্স কমেছে 589 কোটি টাকা বা প্রায় 21%। জুনে গ্রাম ও শহর 2 এলাকাতেই এমএফএস এর মাধ্যমে রেমিটেন্স প্রবাহ কমেছে। এ মাসে গ্রামীণ এলাকায় এসেছে 1,240 কোটি টাকা। মে মাসে যা ছিল 1,566 কোটি টাকা। এই হিসাবে গ্রামীণ এলাকায় রেমিটেন্স কমেছে 326 কোটি টাকা। এদিকে জুনে শহরাঞ্চলে এমএফএস এর মাধ্যমে রেমিটেন্স এসেছে 988 কোটি টাকা। মে মাসে যা ছিল 1,552 কোটি টাকা। অর্থাৎ শহরাঞ্চলে প্রবাসী আয় কমেছে 264 কোটি টাকা।
দর্শক দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতি। দর্শক আরো একবার স্বাগত দেশ বাণিজ্যে। ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ ও বাড়তে থাকা উত্তেজনার মাঝে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োগ করা হচ্ছে বিশেষ ডার্ক ট্রানজিট কৌশল। মার্কিন নৌবাহিনীর পাহারায় হরমুজ প্রণালীতে সিগন্যাল বন্ধ রেখে শত শত লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে বাড়ছে সংকট। পারস্য উপসাগরের মেসাইদ টার্মিনাল থেকে তেল বোঝাই করার পর হঠাৎ গায়েব হয়ে যায় গ্রিক সুপার ট্যাঙ্কার কিকু। মূলত হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন হামলা এড়াতে জাহাজটির এআইএস ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। একে বলা হচ্ছে ডার্ক ট্রানজিট কৌশল, যা এখন ওমান উপকূল ঘেঁষে চলাচলকারী 80% জাহাজই ব্যবহার করছে। মার্কিন নৌবাহিনীর সহায়তায় সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের ট্যাঙ্কারগুলোর সিগন্যাল বন্ধ রেখে প্রতিদিন প্রায় 80 থেকে 90 লাখ ব্যারেল তেল ওমান সাগরে খালাস করছে। এতে করে ট্র্যাকিং তথ্যের চেয়ে দ্বিগুণ তেল পার হচ্ছে এ পথ দিয়ে। ঝুঁকি ও বিমার বাড়তি খরচ মার্কিন সরকার ও মধ্যপ্রাচ্যের তেল উৎপাদকরাই বহন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে আমেরিকান ভূখণ্ড দাবি করে দীর্ঘমেয়াদী নৌ অবরোধ জারি রেখেছেন, যার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় $100 পৌঁছেছে। ট্রাম্পের দাবি, তাদের ইচ্ছা অনুযায়ী সমঝোতায় আসতে ইরান এখনো প্রস্তুত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে স্বাধীন রাষ্ট্রের অধিকার লঙ্ঘন এবং নতুন উপনিবেশবাদ বলে অভিহিত করেছে তেহরান। তবে সম্প্রতি ইরানি স্পিকারের বাগদাদ সফরের পর বিশেষ অনুরোধে কিছু নির্দিষ্ট ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএক্স সূচক 63 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5722 পয়েন্টে। লেনদেন হয়েছে 711 কোটি 14 লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 32টির, কমেছে 324টির, বদলায়নি 30টির দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 61 পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে 606 কোটি 46 লাখ টাকা। দর্শক, এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির C&F বিভাগ অফিসার ও এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 22 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 29 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।